সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 54। কি হয়েছে, ডাকছিস কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। কি বল? আমি তো কাল রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আমাকে এই বাড়িতে নিয়ে আসলো কে? অব্রদাতে দাঁত চাপলো, আওড়ালো। তোকে আসার সময় কি বলেছিলাম? ওহু ঠোঁট উল্টালো। কই, কি বলেছিলেন? কেন বলি নাই? আমার সাথে আসলে বেশি পকর পকর করতে পারবি না। তাহলে এখান থেকে প্রশ্ন চটলি কেন? বলেছিলেন, কিন্তু আমি তো কাজের কথাই জিজ্ঞেস করছি। বলুন না, আমি কি বা। ও পুরো কথা শেষ করার আগে অব্র ভুরু উচালো, চোয়াল চেপে। ওহু ঢোক গিল, জোরপূর্বক খিলখিল করে হাসলো। হে হে, আমি তো মজা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, জানা লাগবে না। এই বলে ওহু ভুয়ো দৌড় দিয়ে পালালো। অব্র একগাল রহস্যময় হাসি এসে ওহুর ছুটে যাওয়া দেখলো। সবাই তৈরি হয়ে নিচে খানমহলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই ঘটে বিপত্তি। মুষলধারে বৃষ্টি হতে শুরু করেছে পথ অবরুদ্ধ করার জন্য। সকাল 10টায়, দুপুর ছুঁই ছুঁই মনে হচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকাতেই কেমন সন্ধ্যার আভাস। বাহিরে ঝড় বয়ে চলেছে, লন্ডভন্ড করে দিচ্ছে সব। সবাই তৈরি হয়ে সোফায় বসে আছে। অব্র পৌঁছাচ্ছে সোফায় বসে। সে ডেভিডের সাথে জরুরি মেসেজ করছে। অন্যদিকে আশাপ গালে হাত রেখে চোখ বন্ধ করে বসে আছে। তার মাথায় অনেক কিছু বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি হবে পরবর্তীতে? আশাপ আবার দেরি করে ফেলছে না তো? শিফ আবার অন্য কারো হয়ে যাবে না তো? এসব ভেবেই নিজেকে ধিক্কার জানাচ্ছে সে বারংবার। অপর প্রান্তে ওহু আর আশপি বসে খুশুর ফুসুর করছে। ভালো লাগছে না এসব, বলতে থাকছে। ইচ্ছে করছে বাহিরে গিয়ে বৃষ্টিতে ভিজতে। পাগল হয়ে গেছিস? দেখছিস না অব্রভাই এখানে আছে, তোর ফালুদা বানাবে। ওহু আশফির কথা শুনে ঠোঁট উল্টায়। আহা, আমি কি ভয় পাই নাকি ওনাকে? আচ্ছা তুই ভয় পাস না? একদমই না। আমি হলাম বীর সাহসী কন্যা। ও বাবা, তাই নাকি? তাহলে একটা পরীক্ষা নিয়েই ফেলি, কি বলিস? হ্যাঁ নিশ্চয়ই। তুই কি আমার সাহস নিয়ে প্রশ্ন করছিস? না না, আমি জানি তুই অনেক সাহসী। এক কাজ কর, ওই যে দেখছিস না অব্রভাই ফোন চিপছে, তুই দেখছি তো। তো তুই একটা সাহসী কাজ করবি। ধীরে ধীরে পেছন থেকে গিয়ে অব্রভাইয়ের কাছে যাবি, তারপর ঠুস করে উনার ফোনটা নিয়ে দৌড় দিবি। ও আশফির কথায় চমকে উঠল, বেশ ভয়ও পেল, তবে সেই ভয় লুকাতে ব্যস্ত। ওহো, এটা তো একদম সহজ। তুই অন্য কিছু দে। এটা তো আমি চুটকি মেরে করে দিব। তোকে তো ওই চুটকি মেরেই প্রমাণ করতে বলেছি তুই সাহসী। যা যা কাজে লেগে পড়। এটাই করতে হবে। হ্যাঁ এটাই, যা যা। ওহু অসহায় দৃষ্টিতে তাকালো আশফির দিকে। সোফা থেকে উঠে দাঁড়ালো অব্রর সন্নিকটে যাওয়ার জন্য। মুখে পটর পটর করলেও এখন যে তার ভয় পাচ্ছে, কিন্তু ভয়ের কারণ তো জয় করতে হবে। ওহু নিজের ভয়কে ভেতরে চেপে নিল। অব্রের ধ্যান জ্ঞান ফোন চেপে চলেছে সে। খবর এসেছে বন্দি করা হয়েছে যে ছেলে মেয়েদের, তাদের মধ্যে অনেকে মারা গিয়েছে সুড়ঙ্গ কুঠুরির বন্দিশালার ভেতরেই। কিন্তু কিভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে অব্রদের দলের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। সেই বিষয় নিয়ে জরুরি কথা বলছে তারা। আশফি তাকিয়ে আছে ওহুর সাহসী কাণ্ড দেখার জন্য। আশাফ এক ধ্যান জ্ঞানে সেদিকে নেই। আশফি কলিকে নিয়ে ভাবতে বিভোর। শিফাকলিকে নিয়ে ভাবতে বিভোর। অব্রের কথায় ধ্যান, চারপাশে কোনো কিছুর নজর নেই। সে সুযোগেই ওহু এক পা দু পা করে হেঁটে তার পেছনে পৌঁছে যায় অব্রের সান্নিধ্যে। ওহু চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখলে অব্র তার উপস্থিতি টের পায়নি। সে কারোর সাথে মেসেজ করছে ওহু বুঝতে পারলো, কিন্তু কি মেসেজ করছে সেটা বুঝতে পারছে না। ওহু আর অপেক্ষা না করে খপ করে ছো মেরে ফোনটা নিয়ে অব্রের হাত থেকে দৌড়। অব্র হাতকে ওঠে, শটান হয়ে দাঁড়িয়ে যায় বসা থেকে। পেছন ফিরে দেখে ওহুর উপস্থিতি। অব্রের বুকের বাম পাঁচটা ধুক করে ওঠে। রক্ত মিশ্রিত চোখে শিরা উপশিরা খিচে যায়। মুহূর্তে অব্র সজোরে এক চর বসিয়ে দেয় ওহুর গালে। ওহুর হাস্যোজ্জ্বল মুখখানায় বিভৎস ভর করে মুহূর্তেই চোখে পানি টলমল করতে লাগলো। আশাপ চরের আওয়াজে আতকে ওঠে, বসা থেকে উঠে দাঁড়ায়। আশফি ভীষণ ভয় পেয়ে গিয়েছে। ওহু তার জন্যই তো ফোন আনতে গিয়েছিল, কিন্তু অব্র যে ওহুকে এরকম মজার জন্য থাপ্পড় মেরে বসবে আশফি ভাবেনি। আশাপ ছুটে যায় অব্রের কাছে, কান্না মিশ্রিত আঁখি যুগল নত করে ফেলে। ওহু এক হাতে গাল ছুঁয়ে রয়েছে, অন্য হাতে বাড়িয়ে ধরেছে অব্রের ফোন যন্ত্র বিশেষটি, কিন্তু অব্র যেন তা নেয় না। ওহু যে ফোন এগিয়ে দিচ্ছে সেটা অব্রের খেয়াল নেই। আশাপ অব্রের কাছে এসে তার কাঁধ ঝাঁকায়। কি হয়েছে, মারলি কেন তুই ওকে? অব্র চোখ নামিয়ে ফেলল ওহুর প্রতিচ্ছবি হতে। কোনো জবাব নেই আশাফের প্রশ্নে। আশাফ ওহুকে থেকে ফোন নিয়ে নেয়। ওহু
তুই যা এখান থেকে, আমি দেখছি। আশফি ওকে নিয়ে যা। আশফি দ্রুত হেঁটে এসে ওকে নিয়ে যায়। ওহু আশফির সাথে পা মেলায়। ওহু চলে যেতে আশাফ চেঁচিয়ে ওঠে, আই তুই ওকে মারলি কেন? হ্যাঁ? অব্র কোনো উত্তর দেয় না, উল্টো জবাব করে ফোন দে। আশাফ ফোন এগিয়ে দেয়। তখন ওপর থেকে ঢাকা ওহুর ফুপি জানের। আশাফ ডাকছে উনি। আশাফ অব্রকে অপেক্ষা করতে বলে দোতলায় ছুটে যায় আমি জানের সন্নিকটে। আর ধপাস করে সোফায় বসে পড়ে অব্র। দু হাতে মাথা চেপে ধরে, চোয়াল জোড়া শক্ত করে নেয়, চোখ মুখ খিচে নিয়ে শুধু নিজেকে কন্ট্রোল করতে চাইছে অব্র। বিদ্যুতের বেগে একটি ঘুষি মারে কংক্রিটের ফ্লোরে। রাগে ফুটছে চোয়াল জোড়া। এই রাগ ওহুর ওপর নয়, অব্র নিজের ওপরেই। অব্রর হাত থেকে ওহু যখন ফোন কেড়ে নিয়েছিল তখন অব্র ডেভিডের সাথে কথায় ব্যস্ত ছিল। যদি ওহু সেই মেসেজ ভুলবশত দেখে ফেলতো তখন কি হতো অব্রর? যার দরুন অব্র নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রবালাকে আঘাত করে ফেলেছে এই ফাইজলামোর জন্য। এখন অব্র নিজেই অনুতপ্ত হচ্ছে। অব্রের কান্না মিশ্রিত অভিমানী চোখের চাহনি অহংকার করে দিচ্ছে অব্রের অন্তরিক্ষা। অন্যদিকে ওহুকে বুঝে দিচ্ছে আশফি। ওহু কান্না করছে না, চোখ নিচে করে তাকিয়ে রয়েছে। বড্ড অভিমান করেছে চন্দ্রা। হয়তো মুখে কিংবা চোখের জলে তা প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে চন্দ্রা কেঁদে যাচ্ছে। ওহু কষ্ট পাস না রে, জানিস তো অব্র ভাই কতটা রাগী। তিনি এরকম মজা পছন্দ করে না, তাই আসলে আমারই ভুল হয়েছে। তোকে এরকম দেওয়ার দেওয়া মোটে উচিত হয়নি। ওহু কষ্ট পাস না। আশফি বুঝিয়ে ওহুর সংলাপ শুনে ওহুর ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কথা দলা পাকিয়ে যাচ্ছে তার গলায়। তাই আশফি ওহুকে চেপে কষ্ট প্রকাশ করার চেষ্টা করছে। আশফি বেরিয়ে যেতে ওহু মাথা থেকে ওড়না ছুঁড়ে মেরে বিছানায় ফেলে। একটা বালিশ নিয়ে তার নিচে মুখ চেপে অঝরে কান্না করতে লাগে। কি এমন মজা করেছে সে? শুধু তো ফোনটাই কেড়ে নিয়েছিল। ফোন নিয়েছিল বলে তো পালিয়েও যায়নি যে এইভাবে মারতে হবে। শুধু তো ওনার কোনো মেসেজও পড়েনি। কার সাথে কি এমন বলছিল অব্র ভাই যার জন্য তাকে থাপ্পড় মারতে হলো? কিন্তু পাপিষ্ঠ পুরুষের চন্ডবালা তো থাপ্পড় মারার পিছনে কতটা ভয়াবহতা লুকিয়ে আছে তা জানতে পারল না। সত্যি একটা ভয়ঙ্কর নিষ্ঠুর। ওহু কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। তালুকদার বাড়ির গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে গাড়িতে চড়ার জন্য। অব্র, ওহু, আশফি এবং ওহুর ফুপি যান খানমহলে। বৃষ্টি ছেড়ে গিয়েছে, বেলা 3টা, কিন্তু দুপুরের কোনো বিন্দুমাত্র চিহ্ন নেই। কালো মেঘে ঢেকে চারপাশ। ওহু একটা লাল 3 পিস পরেছে, মাথায় বড় একটা ওড়না টেনে রেখেছে কোনো ধরনের, পিছলে যেন না পড়ে যায়। ওহুর ফুপি যান জিজ্ঞেস করলো ওহুকে সেই বিষয়ে। ওহু মিথ্যা বলে এড়িয়ে গেল। গাড়ি চলে এসেছে, সবাই গাড়িতে চড়ে বসলে অব্র, আশফি সামনের সিটে, আশাফ সামনের সিটে বসেছে। পেছনের সিটেও ওহু, আশফি, ওহুর ফুপি যেন বসেছে। ওহু গাড়িতে নিঃশব্দে চড়ল। অব্রের দিকে একবারও তাকালো না, কিন্তু অব্র তাকিয়েছে তার অভিমানী চন্দ্রবালার দিকে। কিন্তু ওড়না দিয়ে মুখ এতটা ঢেকে রেখেছে কেন অব্র ভালো করেই নজর বুলাতে বুঝতে পারলো না। গাড়ি চালাতে আনমনে। আশাফ ড্রাইভিং করছে। গাড়ি সেই জঙ্গলের পথ দিয়ে চলেছে যেই পথে অব্র আসার পথে দুজনকে কবর দিয়ে এসেছে। বৃষ্টির পানি আটকে থাকায় গাড়ি আবারও উঁচু নিচু খাতে আপ ডাউন করছে। সামনে এত লোকের ভিড় কেন রে আশাফ? এই বৃষ্টির মাঝে? আশাফের আম্মু। বলতে পারি না আম্মু, কি হয়েছে? অব্র চোখ তুলে তাকালো। এটা সেই জায়গা যেখানে কাল রাতে অব্র অনেক লোকের ভিড় জমেছে, হয়তো লাশের খোঁজ মিলেছে। অব্র জানালার কাজ নামালো। সবার মধ্যে থেকে অব্রের নজরে এক প্রতিছবি আটকে গেল। লোকটি বেশ লম্বা সুঠাম দেহি, সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পরা, চুলগুলো ছোট ছোট সাইজ করা, চোখে কালো সানগ্লাস, হাতে ওয়াকি টকি, পেছনে ক্যামেরা, বাম পাশে বেল্টের সাথে চেপে রেখে ধৈর্যের পরিচয় দিচ্ছে পিস্তলে। লোকটি আর কেউ না, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময়রাজ মির্জা। লোকটি বেশ লম্বা সুঠাম দেহের। অব্র নজর তন্ময়ের দিকে আবদ্ধ হয়ে গেল। তন্ময় এখনো অব্রকে দেখেনি, সে নিজে ব্যস্ত লাশদের নিয়ে। অব্র তন্ময়ের চোখে চোখ সরিয়ে ফিরে তাকালো ওহুর দিকে। না, ওহু মাথা নিচু করে রয়েছে। বাইরের প্রতিচ্ছবি সে এক নজর দেখে নিল। অভিমানে মুখ করে চুপ করে উঠছে যেন। অব্র প্রশান্তি পেল, চোখ মুখ বুজে একগাল হাসলো, অতঃপর জানালার কাজ উঠিয়ে দিল। গাড়ি সেই জায়গায় অতিবাহিত হয়ে চলে যেতে লাগলো এগিয়ে। অব্র তার হাতের দিকে তাকালো, কিঞ্চিত মুখ ভার করে ভাবলো, এই হাতে সে আজ পর্যন্ত যতগুলো খুন করেছে সবগুলো খুনই চন্দ্রবালার জন্যই করেছে। আজ সেই পাপিষ্ঠ তার জন্যই
আজ সে খুনি, তার জন্যই। পরিস্থিতি তো এরকম না হলেও পারত। এই যে আজ অহুকে সে মেরেছে। অব্র ভয় পেয়ে গিয়েছিল আকস্মিক তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ায়। আতকুঠেই তো অহুর প্রতিচ্ছবি দেখে, যদি সে কিছু দেখে ফেলতো কি হতো। অব্র তো অহুকে অব্রত চায় অহু যেন এইসবে থেকে সবসময় দূরে থাকে, কিন্তু ঘুরে ফিরে সেই অহু জড়িয়ে পড়ে কোনো না কোনোভাবে, যা অব্রের শ্বাসরোধের পরিস্থিতিতে ফেলে দেয়। গাড়ি এসে পৌঁছালো খানমহলে। সবাই এক এক করে নামে গাড়ি থেকে। সবার আগে নামে অহু। সে গাড়ি থেকে নেমেই দ্রুত ছুটে চলে যায় মহলের ভেতরে। অহুর ফুপি যান আশ্চর্য, তবে আশাফ আসবি অবাক হয় না, কারণ তারা জানে কারণ কি। অহুর পেছনে আসবি ছোটে। অব্র নীরব। আলিনা খান এরপর অহুর আম্মি যান এসে অহুর ফুপি চানকে জড়িয়ে ধরে সালাম করে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? অহুর আম্মি চান বলল কথাটি। ওয়ালাইকুম আসসালাম। না ভাবি, কোনো অসুবিধা হয়নি, ভেতরে চলুন আপা। ব্যাগ নিয়ে আসবে না মনির? ওই মনির কই গেলি? আপাগো ব্যাগগুলো মহলের ভেতর নিয়ে যা। কোনো সময় জানি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আশাব গাড়ি পার্ক করে মহলে ঢোকে। বিষগ্ন মন তার। মাথায় এক আকাশ ভর্তি চিন্তা। প্রতি মাসের কম করে একবার হলেও এই মহলে আসে সে দেখা করতে, কিন্তু আজ মহলে প্রবেশ করতে আশাফের কেমন জানি অস্থির লাগলো। মেঘলা আকাশ বর্জ্য ডাকছে, কখন জানি আবার ঝরতে শুরু করবে ঠিক নেই। এই শীতল আবহাওয়ার মাঝে আশাফ কিচ্ছিত ঘেমে গেছে। অব্রমহলে ঢোকেনি, গাড়ি থেকে নেমে বাইরে কোথাও চলে গেছে। অহু আসবে, নিহা, শিফা সবাই এসে ছাদে। তাদের ছাদের কর্নিশে ঘেঁষে দাঁড়িয়ে ওপরে আকাশের দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে, আজ তারা ভিজবে। ছাদের সদর দরজা লাগিয়ে বাহিরে থেকে নিহা, যেন কেউ এসে ঝামেলা করতে না পারে। কিন্তু বৃষ্টি নামছে না, ঝোড়ো হাওয়া বয়ে চলেছে, বাতাসে চুল উঠছে। তারা সেটা জোর করে ধরে রেখেছে। মেঘ ডাকছে, আকাশ অন্ধকার, কিন্তু এই আবহাওয়া অব্রই কোথায় গিয়েছে সে খোঁজ কেউ জানে না। সবাই যার যার মতো ব্যস্ত। অব্রর কথায় সবাই ভুলে গিয়েছে সবার অপেক্ষার অবসান, কিন্তু বৃষ্টি নামে না। যার দরুন বৃষ্টিতে ভেসার আকাঙ্ক্ষা কারোই পূরণ হলো না। বিকেল করিয়ে সন্ধ্যা চারপাশে এসে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে এলো। সবাই হতাশ হয়ে ছাদ থেকে নেমে আসে। নিচে আসার পর সকলের কাছ থেকে একাধারে বকা খায়, কিন্তু তাতে তাদের কি। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নেয়। অতঃপর সবাই একসাথে এসে খানমহলের মহিলা নামাজ কক্ষে আদায় করে। খানমহলে একটা বিশাল মহিলাদের নামাজ আদায় কক্ষ রয়েছে। একসাথে সবাই সেখানে নামাজ আদায় করে। নামাজ শেষ করে সবাই মহলের বাইরে চলে আসে বাগানে। আজ সবাই একসাথ হয়ে ভণ্ডামি বেড়েছে। বাগানে আসতেই পথে দেখা দেয় আশাফের সাথে। আশাফ শিফাকে দেখে থমকে যায়। অন্য একরকম বিষাদময় অনুভূতি তার ভেতরে কাজ করে, যা আগে কখনো আশাফ অনুভব করেনি। কিন্তু শিফা তার জায়গায় অনর, ভাবলেশীন, হাস্যোজ্জ্বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আশাফ ভাইয়া? আশাফ ম্লান হাসে, সহসা প্রত্যুত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? শিফার মুখে ভুবনজয়ী হাসি রেখে যা দেখে আশাফের বুক চ্যাত করে ওঠে। শিফা হাসতে খুব সুন্দর লাগে। শিফার বাম পাশে একটা গাছ দাঁত আছে, যা হাসি দিলে আরো সুন্দর লাগে। সবাই পুরো মহল চড়ে ভণ্ডামি আর টিটকারি করছে। মহলের সহধর্মিনীরা নানা কাজে ব্যস্ত, কারণ এই প্রথম খান পরিবারে কোনো বিয়ের আয়োজন হচ্ছে। সবার মুখে হাসির ছোঁয়া। রাত 10টার দিকে সবাই একসাথে হয়ে খাবার খেতে বসে। তখন অনুপস্থিত ছিল অব্র। খাবার টেবিলে অব্রকে দেখতে না পেয়ে আলিনা খান আটকে উঠলেন। অব্রের কথায় এই ব্যস্ততায় মাথা থেকে সরে গিয়েছিল। হন্তদন্ত হয়ে ডাকতে গেল অব্রকে, অব্র, অব্র, অব্র। তখন খাবার টেবিলে আসা আশাফ আলিনা খানকে প্রশ্নের উত্তর দেয়, মামি, অব্র বাইরে গিয়েছে, অফিসের একটা জরুরি কাজে আটকে পড়েছে, চলে আসবে, তুমি চিন্তা করো না। কিন্তু আলিনা খান মানতে নারাজ। এখন ওর কাজ শেষ হয়নি। বাইরের আবহাওয়া খারাপ, কখন বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মামি, তুমি অযথাই চিন্তা করছো, অব্রর সাথে আছে তো অন্যরা। তুমি বসো খেতে আমাদের সাথে। আশাফ আলিনা খানকে টেনে নিয়ে বসালো চেয়ারে। অব্র খানমহলের ভেতরে
যায় রাত 11টার দিকে। মহলের কেউ ছিল না। অন্দরের মহলে সকল বাতি নিভে গেছে বিদ্যুতের অনুপস্থিতিতে, তবে মোমবাতি এবং হারকেন জ্বলছে, যার দরুন আলো। বাহিরের হালকা ঝড় বইছে, মুষলধারে বৃষ্টিও পড়ছে তাহার সহিত। মহলে বিশাল বিশাল গাছগুলো একটা অন্যের সাথে বাড়ি খাচ্ছে, বজ্র মেঘ ডাকছে। অব্র গাড়ি থেকে নেমে মহলের ভেতরে, তবে গাড়ি থেকে নেমে অন্দরমহলে ঢুকতে ঢুকতে কিঞ্চিৎ ভিজে গেছে। অব্রের পরনে রয়েছিল শুধু হাফ হাতার একটি গেঞ্জি আর ট্রাউজার। নিজের কক্ষে এসে অব্র তোয়ালে দিয়ে মুছে নিল নিজেকে। জানালা খোলা ছিল বলে বাহির থেকে বৃষ্টির ফোঁটা ভেতরে ছিটকে আসছে। এগিয়ে গিয়ে অব্র জানালা লাগিয়ে দেয়। স্লাইড টেবিলের ওপর আলিনা খান খাবার রেখে গেছেন অব্রের জন্য, তবে অব্রর কিছু খেতে ইচ্ছে করছে না। সোফায় কিছুক্ষণ চোখ বন্ধ করে ঝিম মেরে বসে থাকে। বেশ খানিক সময় বাদে সে একটা কি ভেবে ধপাস করে বসা থেকে দাঁড়ায়। বুড়ো জোড়া কুচকে নেয়, দ্রুত পা চালিয়ে অব্র অহুর কক্ষে পৌঁছায়। অহু কেমন আছে, কি করছে তা পরখ করার জন্য মেয়েটা কি এখনো অভিমান করে আছে তার ওপর। দরজা ঠেলে ভেতরে ঢুকতে অব্রের চোখ কপালে উঠে যায়। অহু কোথাও নেই রুমের। অব্র পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে অহুর সন্ধান নেই। অব্র ভয়ে আতকে ওঠে। অহুর ঘর থেকে বেরিয়ে পুনরায় মহলে খুঁজে, অন্তর্মহল, রন্ধনশালা, বৈঠকখানা, মহিলা কক্ষ, লাইব্রেরি, সব জায়গা খুঁজে অহু কোথাও নেই। অব্র অস্থির হয়ে পড়ে। ভয়ের সাথে বেশি রাগ লাগতে লাগে অব্রর। কপাল চেপে ধরে সে। হঠাৎ অব্রের কিছু একটা মনে পড়ে, বাহিরের দিকে তাকায়। দ্রুত দৌড় লাগায় অব্র। কিছু না ভেবেই দৌড়াতে দৌড়াতে মহলের ছাদে এসে পৌঁছায় অব্র। অব্রর নজর আটকে যায় ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ। অঝরে বৃষ্টি পড়ছে। অব্র সেই বৃষ্টিতে ভিজে গেছে ইতিমধ্যে। অব্র পা চালিয়ে সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এখানে রয়েছে অহু। সেও পুরো ভিজে একাকার হয়ে গেছে। সকাল থেকে অবকাশ ছিল বৃষ্টি ভেজার, কিন্তু তা হয়ে ওঠেনি। সাথে ছিল চাপা কষ্টের অভিমান। অহুকে দেখে অব্র প্রশস্তি পায়। তার পেছনে গিয়ে দাঁড়ায়, খোপে চেপে ধরে শান্ত কণ্ঠে আওড়ায়, অহু তুই এখানে কি করছিস? দ্রুত রুমে যা। অহু অব্রের উপস্থিতি টের পেয়ে আটকে ওঠে, তবে নিজের অভিমান সে বসে ধরে রেখেছে। জবাব দেয় না, ঠেই দাঁড়িয়ে থাকে। অহু কিছু বলছে না দেখে অব্র বলল, অহু কি বললাম তোকে, শুনতে পাসনি? ভেতরে যা। বৃষ্টিতে ভিজছিস কেন? অহু কোনো জবাব দেয় না। অব্র তাতে দাঁত চেপে ধরে। অনেক রাগ উঠছে। অব্রর এমনিতেই কিছুদিন আগে মেয়েটা বৃষ্টিতে ভেজার দরুন জ্বর বাঁধিয়েছিল, যার ফলস্বরূপ অনেক কাণ্ড ঘটে গেছে। মেয়েটা আবার সেই বৃষ্টিতেই ভিজছে। এবার অহু কথা না শোনায় অব্র একটু উচ্চস্বরে আওয়াজ করে, অহু ভেতরে যা। রাগ তুলিস না আমার, ভেতরে যা এক্ষুনি। কিন্তু অভিমানী অহুর জবাব নেই। অব্র এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সকালেই যদি অহুরকে সেই চরটা না দিত, তাহলে এতক্ষণে অহুর গালে অনেকগুলো চর বসে যেত। অব্র অহুর বাম হাত ধরে টান দেয়, ভেতরে চল। অহু এবার চেঁচিয়ে ওঠে। অব্রের দিকে ফেরে এক ঝাঁঝানি হাত ছড়িয়ে বলে, আমাকে ধরবেন না আপনি। এখানে কেন এসেছেন? চলে যান। অব্র পুরো কুচকায়। ইতিমধ্যে দুজনের বৃষ্টিতে ভিজে বেসামাল। জ্বর বাঁধতে পারে তা নিশ্চিত। মেয়েটা আবার কথা পেঁচাচ্ছে এই মুহূর্তে। বেশি কথা বলবি না অহু, নয়তো চড়িয়ে গা লাল করে দিব। বিয়াদব, মুখে মুখে তর্ক জুড়েছিস? আপনি তো শুধু ওই আমাকে মারতেই পারেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, মারা ছাড়া কি কিছু পারেন না নাকি? সবসময় অকাজে করে বেড়ান। হয় নিজে মরবেন, নয় অন্যকে মারবেন। অব্রের বুকটা যেন ছ্যাদ করে উঠল কথাটা শুনে। কি করে পারলো অহু এই কথাগুলো বলতে? অব্র কোনো উত্তর দেয় না, একদৃষ্টে তাকিয়ে অহুর প্রতিচ্ছবির দিকে। অহু আবারও আওড়ায়, আপনার কোন উপদেশ শোনার প্রয়োজন নেই আমার। আপনি আমার। আর কথা শেষ করতে পারলো না অহু। পুরো সংলাপ শেষ করার আগে অব্র অহুকে এক ঝাটকায় টেনে নেয়। অহুর উষ্ঠজোড়া গভীরভাবে নিজের ঠোঁটে চেপে ধরে। আকস্মিক এমন হামলায় অহু ভরকে যায়। তার ওপর বৃষ্টি, শক্তপোক্ত এই হাত। নিজেকে ছাড়াতে ব্যস্ত অহু, তবে অব্রের সুঠাম দেহের সাথে মিশিয়ে যেতে থাকলো অহু। ছাড়াতে পারল না নিজেকে। অহুর অধৈর্যরা এখনো অব্রের দখলে ভীষণ করে রেখেছে সে। হঠাৎ করেই বিকটভাবে বজ্র মেঘ ডাকায় অহু অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে ধরে অব্রকে। তখন অব্র অহুকে ছেড়ে দেয়, কারণ অব্র অহুর বিরুদ্ধে গিয়ে তাকে ছুঁয়েছে। কিন্তু অহু এখন তার সন্নিকটে এসেছে, যার দরুন অব্র অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অঘটন ঘটে গেছে। অব্র থেকে ছাড়া পেয়েও ঘন ঘন শ্বাস নিতে থাকে।
এবার চোখ তুলে তাকায় অব্রর দিকে। অব্র অন্যদিকে ফিরে আছে, ওহুর থেকে মুখ ঘুরিয়ে। ওহু আর কিছু না ভেবে এই বৃষ্টির মধ্যে দৌড় লাগায়। তখনই ওহুকে উদ্দেশ্য করে অব্র চাপা কণ্ঠে বলে, আমার অবাধ্য হোস না, তোর গায়ে কলঙ্ক লাগবে চন্দ্রা। এ কথার অর্থ অব্র তো পাপিষ্ট। এই পাপিষ্ট পুরুষ, কিন্তু চন্দ্রা তো পবিত্র। যখন ওহু অব্রর কথা অবাধ্য হয় তখনই কোনো না কোনোভাবে ওহুকে অব্র আঘাত করে বসে কিংবা গভীরভাবে ছুঁয়ে ফেলবে। সেই স্পর্শ একজন পাপিষ্ট পুরুষের কাছ থেকে পাবে চন্দ্রা। এই স্পর্শে পাপিষ্ট পুরুষের কলঙ্ক আখ্যা দিবে। কলঙ্ক? হ্যাঁ কলঙ্ক, কিন্তু সেই উক্তি তার চন্দ্রা পর্যন্ত পৌঁছায় না। তার আগে সে চলে গেছে ছাদ থেকে। ওহু চলে যাওয়ার পর অব্র অনেকক্ষণ ছাদে অবস্থান করে। ছাদের কর্নিশ ঘেঁষে বসে থাকে, দু হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে চিৎকার করে উঠে বলল অব্র, ফুপিয়ে কান্না করতে থাকা বাচ্চাদের মতো। আর অভিযোগ ছুটতে থাকে উপরওয়ালার নিকট, আমার পরিণতি কেন এমন হলো? আমি কেমন অপরাধ করেছিলাম? আমার কাছ থেকে তুমি তারে কেড়ে নিলে। স্মৃতি ভোলার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক জানো তুমি? তুমি তো জানোই সব, তবুও কেন আমায় এত কষ্ট দিলে? আমি তো সৎ মনেই তাকে ভালোবেসেছিলাম। কি দোষ ছিল আমার? আজ আমার এই মন অসৎ হয়ে গেছে, পাপে ভরে গেছে। আমি তো আজ তার আগেই, কিন্তু আমার সে সহ্য করতে পারছে না। আমাকে সে দেখতে পারছে না, আমাকে সে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি যে এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার কষ্টগুলো বলার মতো কেউ নেই তুমি ছাড়া। আমারে তুমি একটু শান্তি দাও, একটু শান্তি দাও। তোমার কাছে আমি ভিক্ষা চাই, একটু শান্তি। অব্র ওপরওয়ালার নিকট আহাজারি করতে থাকে শান্তির জন্য, কারণ তার শান্তি তো চন্দ্রবালায়। রাত 1টার দিকে বৃষ্টি ফোরালে অব্র ছাদ থেকে নিজের রুমে গেল, গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। ভোর রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসে অব্রের। ঘুমের মধ্যে কাঁপতে থাকে জ্বরে। অনেক উষ্ণ কাঁথা মুড়িয়ে দেওয়ার প্রয়োজন অব্রের শরীরে, কিন্তু কেউ নেই যে। পাতলা একটা কাঁথা মুড়িয়ে অব্র শুয়ে আছে। বৃষ্টি হওয়া এমনিতেই শীত পড়েছে, তার উপর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে পাপিষ্ট পুরুষের, কিন্তু কেউ নেই তার পাশে। কেউ নেই, কেউ নেই। ওহু, কাল সকালের জ্বরের জন্য আমি অনুতপ্ত। আমার মোটেও এমনটা করা ঠিক হয়নি, কিন্তু তুই যদি তার জন্য বৃষ্টিতে ভিজবি, যা ইচ্ছা করবি এমনটা মনে করিস, তাহলে ঠিক না। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। আর শেষে যে কথাটি বলবো, আমার বাধ্য হোস না, অবাধ্য হোস না। আর আমার থেকে সবসময় দূরত্ব মেনে চলার চেষ্টা করবি। চিঠিতে ছোট অব্র ভাই। এক নিঃশ্বাসে পুরো চিরকুটটা পড়লো ওহু। সবেমাত্র ঘুম থেকে উঠেছে সে, বারবার নাক ডলছে আর হাঁচি দিচ্ছে। ভীষণ সর্দি লেগেছে তার, তবে ভাগ্য ভালো জ্বর আসেনি। ঘুম থেকে উঠতেই সাইড টেবিলের ওপর ছোট চিরকুট পেয়েছিল। চিরকুটটা পরে কিঞ্চিত অভিমান গুছরেছে মেয়েটির, তবে পুরোপুরি নয়। যাক, লোকটা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে, এটাই অনেক। তবে তার ভুলগুলো ভুলে যাবার নয়। বেলা 10টা বেজে গেছে। কাল রাতে বৃষ্টিতে ভেজায় মাথাটা বেশ ভার, ঝিম ধরে আছে তার, যার দরুন ঘুম থেকে উঠতেও বেশ দেরি হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেকেই ডেকে গেছে, তবে কারো আওয়াজই যেন ওহুর কান অব্দি পৌঁছায়নি। খুব গভীর ঘুমে মগ্ন ছিল মেয়েটা। দুপুর 12টার দিকে ছেলে বাড়ির লোকেরা আসবে শিফাকে দেখতে, কথা মনে পড়তে ওহু এক লাফে বিছানা ছেড়ে উঠল। ইস, বেশি দেরি হয়ে গেছে। ব্রাশ টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে রুমে গেল। তড়িঘড়ি করে বের হয় ওহু। রুম থেকে বেরিয়ে বাইরের দৃশ্য দেখে চোখ জোড়া কপালে উঠে যায়। এই না হয় খানবাড়ির আয়োজন, কত হইরই কাণ্ড। দুটো পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে ওহু। খানমহলে নতুন রূপ সাজানো হয়েছে। মহলের বাইরে দেখা মিলেছে নিহা শিফার সাথে ওহুর। ওহু দেখতেই সবাই চিল্লিয়ে ওঠে, এখন আসার সময় হলো তোর, তাই না? এতক্ষণে ঘুম ভেঙেছে? হুরে, এই তো ঠান্ডা লেগেছে কিভাবে? তুই কাল রাতে বৃষ্টিতে ভিজেছিস? ওহু থমকে গেল। ঢোক গেল আশফির কথা শুনে। এভাবে এড়ায়, কি বলবে এবার? আচ্ছা, শিফা আপু কোথায়? দেখতে পাচ্ছি না তো। আপু নিজের রুমে রূপচর্চা করছে। তাহলে চল, আমরাও যাই, সময় তো হয়েই এলো। চল 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 জলদি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। অব্র আশাফ বেঞ্চে বসে আছে। অব্রের শরীরটা প্রচুর গরম, যেন স্পর্শ করলেই ফোসকা পড়ে যাবে অপরজনের শরীরে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখে শিরা উপশিরা রক্তিম বর্ণ ধারণ করেছে, গা থেকে উষ্ণ প্রদাহ ছড়াচ্ছে। অব্র তার শরীরে প্রচন্ড গরম, খুব জ্বর এসেছে বোঝা যাচ্ছে। অব্র মৃদুস্বরে আওয়াজ, কিছু হয়নি, সব ঠিক আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোর একবার বাড়িতে সবাইকে বলে সমস্যা কি? বড় মামিকে তো বলতে পারিস, আর কাউকে না বললেও।
তোকে বললাম তো, বলার দরকার নেই কাউকে। বাড়িতে সবাই কত হাসি খুশিতে আছে দেখতে পাচ্ছিস না? কেন শুধু শুধু সবাইকে চিন্তার মধ্যে ফেলতে চাচ্ছিস? আশাব চোখ মেরে বিদ্রুপ করে। ওর জন্য জ্বর এসেছে নাকি? অব্র এক গাল হাসে। ওইরকম কিছু না, কিন্তু আমার ভাই ওর অনেক জ্বর এসেছে, খুব চিন্তায় আছি, ভাবছি বেশি দেরি করে ফেললাম না তো। আশাবের কাঁধে অব্র উষ্ণ হাত রেখে সান্ত্বনা বার্তা দেয়। ভাগ্যে থাকলে সব হবে, নয়তো হাজার করেও কিছু পাবি না, তবে প্রার্থনা করতে থাক। অব্রর প্রত্যুত্তরে ম্লান হাসি সে। আজ শিফা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, হাত জোড়ায় গোলাপি রেশমি কাচের চুড়ি, চোখ জোড়ায় কাজল দেখা, ঠোঁটে নুট কালারের লিপস্টিক, মুখে হালকা মেকআপ। আজকে তাকে বেশ সুন্দর লাগছে। ছেলে পক্ষের সামনে লম্বা একটা ঘুমটা টেনে বসে আছে। বেলা 12:20। এর মধ্যে তারা খানমহলে প্রবেশ করেছে। সবাই অন্দরমহলে অবস্থান করছে। ছেলের পরিবার থেকে এসেছে ছেলের বাবা, মা, ফুপি, মামা, সাথে দুটো বাচ্চা। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে তারা। আজমল খান, আজমিন, আশাব খান, অব্র। অব্র একটু দূরেই সিঙ্গেল সোফায় বসেছে। আশাব দোতলায় দাঁড়িয়ে আছে, নিচে সবার দিকে তাকিয়ে। বসার শক্তিটুকু যে তার নেই। পাত্রের নাম আশমিন পাটোয়ারি। আশমিন একজন ডাক্তার, দেখতে শুনতেও বেশ ভালো। উচ্চতা 5 ফুট 9 বা 10 হবে। গায়ের রং শ্যাম বর্ণের হলেও চামড়ার রং উজ্জ্বল। শিফা তাদের সামনে আসার পর থেকে মাথা নিচু করে বসে আছে। শিফার ফুপি এসে শিফার ঘোমটা তুলে দিলেন, ঠিক আগেকার মতোই রীতিনীতি মেনে, কারণ খানমহলের আধুনিকতার ছোঁয়া নেই। ওহু, শিফা, আশফি কেউ নেই অন্দরমহলে। তাদের নিষেধ করা হয়েছে তারা যেন না আসে। আলিনা খানকে এই আদেশ জারি করতে হয়েছে স্বয়ং অব্রর দ্বারা। কাল রাতের পর থেকে অব্র আর ওহুর দেখা হয়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি। বাবা, হ্যাঁ আপা, মেয়ে খুব মিষ্টি, আমার তো দারুণ পছন্দ হয়েছে। নাও মা, মিষ্টি খাও। আশমিনের আম্মা শিফাকে মিষ্টি খাইয়ে দেয়, সাথে বকশিশও গুজে দেয় শিফার হাতে। শিফার মুখেও হাসি। খান পরিবারের সকলেই আশমিনকে দেখে পছন্দ করেছে, সবার চোখে মুখে বোঝা যাচ্ছে তা। কিন্তু আশাফের মন অশান্ত। এসে কেমন পুরুষ, তার প্রিয়বতী তার সামনেই অন্য কারো হয়ে যাচ্ছে, আর সে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দেখছে। কিন্তু এই অনুভূতির একমাত্র সেই জানে তার কেমন লাগছে। আমাদের তো মেয়ে পছন্দ হলো, কিন্তু আপনাদের কি আমাদের ছেলেকে পছন্দ হয়েছে? আজমল খান গম্ভীর মুখে হাসলেন, আওড়ালেন। আমাদেরও ছেলে পছন্দ হয়েছে। কি বলো শিফার আম্মু? আমারও ছেলে পছন্দ হয়েছে ভাইজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের যেহেতু আমাদের ছেলেকে পছন্দ, আমারও আপনাদের মেয়েকে পছন্দ। কিন্তু আমাদের ছেলে মেয়েরা একে অপরের সাথে পছন্দ কিনা তারাও একটু জানুক, একে অপরকে বুঝুক, ওরা একটু আলাদা কথা বলে আসুক। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই, কেন না। ঠিক আছে শিফা, যাও এখানে। তুমি এখনো চুপ করে আছো কেন? কোনো একটা কথাও বলনি। ভালো মন্দ ইশারায় আশাবকে শান্ত থাকতে বলে অব্র। আশমিন আর শিফা গিয়েছে মহলের বাইরে কথা বলতে। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলছেন না যেন? বলল আশমিন। কি বলবো? আমাকে একবার আপনি চোখ মেলে তাকে দেখেছেন কেমন দেখাচ্ছে আমাকে? সবাই তো প্রশংসা করেছে, বলল শিফা। ও আচ্ছা, এই জন্য রাগ করেছেন আমার ম্যাডাম? আমি তো গত 3 বছর যাবৎ দেখেই যাচ্ছি আপনাকে, আর বাকি জীবন তো দেখার বাকি রইল। আর প্রশংসা তো তার করা মানুষ, যার প্রশংসা তুলনা করা যায়। আপনার প্রশংসা করার জন্য তো কোনো কিছু তুলনা পাচ্ছি না। হয়েছে, আর পাম দিতে হবে না। এবার বলুন, কবে আপনার ঘরে তুলছেন আমাকে? দেখি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বধূ বেশে ঘরে তুলবো। আমার দেখি না, আপনি 17 তারিখ ইতালি যাওয়ার আগে আমাকে বউ বানাবেন, বলে দিলাম, নয়তো আপনার ডাক্তার লাইসেন্স বাতিল করে দিব। আশমিন হেসে শিফার কথা শুনে। আশমিন এবং শিফার মধ্যে 3 বছরের সম্পর্ক। অব্রর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে শিফার জন্য রাজনৈতিক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল, যে কথা শিফার কান অবধি পৌঁছে গিয়েছিল। তাই তো আশমিনকে দ্রুত দেশে আসায় এবং খান পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। শিফা তার রুমে চলে গিয়েছে। আজমল খান এবং আশমিনের বাবা কথা বলছে। দেখুন আজমল ভাই, আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আমরা এ বিষয়ে পাকা। আপনি যদি চান আমরা আজ ওই মেয়েকে আংটি পরিয়ে যাব। তখন অব্র আওয়াজ করে ওই বাধা দেয় এই বিষয়ে। দেখুন আঙ্কেল, ছেলে মেয়ের পছন্দের ব্যাপার ছাড়া অনেক কিছুই ব্যাপার আছে। সবকিছু এত তাড়াহুড়ো করা ঠিক না। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। কিন্তু একটা কথা, আশমিন 17 তারিখ ইতালি ফিরে যাবে। আজ 16 তারিখ, যা করাই এই 10 দিনের ভেতরই করতে হবে। সবাই একমত প্রকাশ করে। সিদ্ধান্ত হয় আজমল
খান এই বিষয়ে আসমিনের বাবাকে ফোন দিয়ে জানাবেন। দুপুরের খাবার খাওয়ার পর আমন্ত্রণ করা হয় আসমিনের পরিবারকে, যারা বিকালে 3টার দিকে খানমহল ত্যাগ করে, কারণ এর মধ্যে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ওয়েদার খুবই খারাপ। ছেলেপক্ষ যাওয়ার পর থেকে অব্র রুমে ঢুকেছে, এখন অব্দি বের হয়নি। খুব জ্বর এসেছে ছেলেটার, পালনের মতো শরীরটা জ্বরে কাঁপছে। আশরাফ গিয়েছিল অব্রের কাছে, কিন্তু অব্র কথা বলেনি তার সাথে, বলেছে সকালে কথা বলবে। অহুর সাথে এখনো অব্র কথা হয়নি। অহু অব্রকে খোঁজ নিলেও কিন্তু অহুর মন অব্রকে মিস করেছিল কিঞ্চিৎ, তবে বিষয়টা প্রকাশ করেনি। বাহিরে বৃষ্টি হচ্ছে বলে সকলেই আগে আগে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেছে। রাত 11টার দিকে অহুর ফোনে কল আসে আশরাফের। অহু ল্যাপটপ দেখছিল। আশরাফের ফোন দেখে অহু ভুরু কুঁচকালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইয়া, এত রাতে ফোন দিলেন হঠাৎ? একটা কাজ করতো, অব্রের রুমে যা একটু। ও অবাক, শোয়া থেকে বসে উঠে এ কথা শুনে। কেন ভাইয়া? আমি কেন যাব? অব্রের অনেক জ্বর এসেছে, কাঁপছে ও শীতে। আমাকে ওর কাছে ভিড়তে দিল না, বড় মামি কাউকে বলতে দিচ্ছে না। অহু কথা শোনা মাত্রই ঢোক দিক গেল, বুকের বাপাসটা চেপে ধরলো। থমকে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি সত্যি বলছেন আশরাফ ভাই? তোর কাছে কি ফাজলামো করবো আমি গিয়েছিলাম একটু আগে, আমার উপর রাগ ঝাড়ছে, তুই একটু যা। ও আশরাফের থেকে প্রত্যুত্তর পেয়ে আর অপেক্ষা না করে ছোটে অব্রের পানে, সব অভিমান গোসা ভেঙে। আশরাফ জানে সবাইকে ফিরিয়ে দিতে পারলে ওকে অব্র ফিরিয়ে দিতে পারবে না, কারণ অব্র গত 8 বছর যাবৎ অনেক অপেক্ষা করেছিল ওহুর জন্য, এই একটি ভালোবাসার জন্য। না হোক অনুভূতি, না হোক অন্য কিছু, কিন্তু অব্রের কপালে সেটা জোটেনি। আজ যখন সে সুযোগ এসেছে, তা কি অব্র ফিরিয়ে দিবে, নাকি সত্যি ফিরিয়ে দিবে? কারণ অব্রের নিষেধ ছিল ওহু যেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলে। এক পাপিষ্ঠ প্রেমিককে নিজে পড়াচ্ছে, নিজেই দহন করছে, আবার বুকের মাঝে সেই প্রেমিকাকে টেনে নিচ্ছে। কি হবে তাদের এই ত্রিকোণার প্রেমের পরিণতি? আশরাফ কি পাবে তার ছোটবেলার ভালোবাসার বধূরূপে পেতে থাকা আসমিন শিফাকে, নাকি 3 বছরের ভালোবাসায় পূর্ণতা পাবে? কি হতে চলেছে সবার জীবনে? পাপিষ্ঠ পবিত্রতা মিলে কি হতে পারে আদৌ? নাকি তাদের পরিণতি ভাগ্যের লিখনে সমাপ্তি হবে? কি হতে চলেছে এখন খান পরিবারে? তন্ময়ের আগমন কি বার্তা দিচ্ছে আমাদের? তন্ময়ের এই অধ্যায় কি এখানে অন্তিমক্ষণ, নাকি অন্য কিছু ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে পরবর্তী পর্বে এই উপন্যাসের? ছোট্ট অহুকে ছোট্ট অব্রের কাছে পৌঁছাতে হবে। ওহু ছুটতে ছুটতে পৌঁছায় অব্রের কক্ষে। বাহিরে বাদল বর্ষণ হচ্ছে, মহলে বিদ্যুতের অনুপস্থিতি ঘটেছে অনেক আগে। দরজা ঠেলে ভেতরে ঢুকে ওহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ, অন্তরিক্ষে অজানা ভয় চেপে ধরেছে। পুরো বক্ষ অন্ধকার আচ্ছান্ন, তার মধ্যেই ভেসে আছে কারো গোঙানির আওয়াজ, যে গোঙানির শব্দে চন্দ্রবালার বুক কেঁপে ওঠে।